চলে এসেছি একদম একটা নতুন সমুদ্র সৈকতে। এখানে এলে বকখালি, মৌসুনী, লালগঞ্জ, এমনকি দুবলাগড়ি বা বাগদা সব ভুলে যাবে। স্পেশালি তোমরা যদি ভিড়ভাট্টা এড়িয়ে একদম নির্ভেজাল প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাও, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, এর মধ্যেই একরাশ উন্মাদনা নিয়ে নতুন এক জায়গার সন্ধানে গড়িয়া ৬ নম্বর বাস স্ট্যান্ড থেকে ভোর ৬:৩০টার দীঘাগামী বাসে উঠে পড়লাম। এসবিএসটিসির এই বাসের গন্তব্য দীঘা হলেও আমরা নামবো কাঁথি রূপশ্রী বাইপাসে। ভাড়া পার হেড ১৩৮ টাকা। ট্রেনে এলে নামতে হবে কাঁথি স্টেশন। কাঁথি থেকে ১০ টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসো রূপশ্রী বাইপাস। আমরা আজকে যাচ্ছি কানাইচট্ট সি বিচ। রূপশ্রী বাইপাস থেকে ডিস্টেন্স প্রায় ১৭ কিলোমিটার, সময় লাগে ৪০ মিনিট মতো। তাই যে ক্যাম্পে আমরা স্টে করব সেখান থেকেই একটা অটো পাঠিয়ে দিতে বলেছিলাম। অটো রিজার্ভ করে ক্যাম্প পর্যন্ত যেতে লাগছে ৪০০ টাকা। তোমরা চাইলে ভেঙে ভেঙেও যেতে পারো, সেক্ষেত্রে শেয়ারে প্রথমে যেতে হবে দৌলতপুর। অটোতে পার হেড ২৫ টাকা নেবে। তারপর দৌলতপুর থেকে আবার একটা অটো বা টোটো রিজার্ভ করে নিলেই পৌঁছে যাবে ক্যাম্প। ভাড়া পড়বে ১৫০ টাকা। রাস্তার দুধারে একের পর এক প্রচুর ভেড়ি চোখে পড়ছে, আর এত বৃষ্টির মধ্যেও চারিদিকটা এত অপূর্ব লাগছে, আমার তো এখন থেকেই মন বলছে ট্রিপটা জমে যাবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ক্যাম্পের সামনে চলেও এলাম। এটা নেচার স্টে কানাইচট্ট বিচ ক্যাম্প। মজার ব্যাপার হলো কানাইচট্ট গ্রামের সি বিচ লাগোয়া এই অংশে মাত্র ২৬টা পরিবারের বাস। আর কানাইচট্ট সি বিচের ধারে আপাতত এই একটাই মাত্র ক্যাম্প। এদিকে ক্যাম্পে ঢুকতে না ঢুকতেই হাতে পেয়ে গেছি এক গ্লাস রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক। এবার তোমাদের নেচার ক্যাম্পের পরিবেশটা ঘুরে দেখাই। পুরো ক্যাম্প জুড়ে রয়েছে শয়ে শয়ে সোনাঝুরি গাছ। ধীরে ধীরে এখানে কটেজ তৈরির পরিকল্পনা থাকলেও বর্তমানে সবই টেন্ট। তবে টেন্ট হলে কি হবে, আর ৫টা জায়গার থেকে এই টেন্টগুলো খানিকটা আলাদা। কেন আলাদা বললাম সেটা তো ক্রমশ প্রকাশ্য। আপাতত ওয়াশরুমটা দেখে নিই। এখনো পর্যন্ত এখানে মোট ২টো ওয়াশরুম রয়েছে। কমন হলে কি হবে, যথেষ্ট ক্লিন। ক্যাম্পের মধ্যেই রয়েছে ছোট্ট একটা পুকুরও। একটা কথা হলপ করে বলতে পারি, এই নেচার ক্যাম্পে এলে তোমরা প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করতে পারবে। এই হলো ক্যাম্পের মেন জায়গা, মানে ডাইনিং এরিয়া। এখানেই ব্রেকফাস্ট টু ডিনার সব সার্ভ করা হয়। ডাইনিং এরিয়াতে যখন চলেই এসেছি আর লাঞ্চের সময়ও হয়ে গেছে, তাহলে লাঞ্চটা করেই নেওয়া যাক। খাওয়ার কথায় মনে পড়লো, ওনারা যত রকমের সবজি এখানে গেস্টদের সার্ভ করেন সবটাই প্রায় নিজস্ব বাগানের। যেহেতু সবকিছুই অর্গ্যানিক আর ফ্রেশ, তাই স্বাদেও দারুণ। লাঞ্চের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, মুচমুচে আমুদি মাছ ভাজা, সাথে আলু পটলের সবজি, ভেজ ডাল, ভেটকি মাছের ঝাল, চাটনি, পাঁপড় আর বাড়িতে তৈরি সুস্বাদু ঘি। ডাল আলু ভাজাই হোক বা ভেটকি মাছ, প্রতিটা খাবারের টেস্ট জাস্ট অপূর্ব। সুস্বাদু মধ্যাহ্নভোজ সেরে চলে এলাম সমুদ্রের ধারে কিছুটা সময় কাটানোর জন্য। ক্যাম্প থেকে সি বিচ যেতে ২ মিনিটেরও কম সময় লাগে, আর জোয়ারের সময় তো টেন্ট থেকেই সমুদ্রের গর্জনও শুনতে পাওয়া যায়। এখন ভাটা চললেও কাল সকালের আগে লাল কাঁকড়ার দেখা মিলবে না। তবে প্রকৃতি আমাদের একেবারেই নিরাশ করেনি। কানাইচট্টতে এসে আমি প্রথমবার জীবন্ত শঙ্খ দেখলাম। এখানে এলে সমুদ্রের ধারেই প্রচুর জীবন্ত শঙ্খ, ঝিনুক এসবের দেখা মিলবে। তাছাড়া ঝাউ থেকে শুরু করে ম্যানগ্রোভ ফরেস্ট কি নেই। সমুদ্রের ধারে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে মেঠো পথ ধরে আবার ফিরে চললাম ক্যাম্পের দিকে। ক্যাম্পে ফিরে ঘন্টাখানেক রেস্ট নিয়ে সন্ধ্যের সময় বাইরে বেরোতেই দেখি ইভিনিং স্ন্যাকে ধোঁয়া ওঠা ১ কাপ ব্ল্যাক টি, সাথে মুড়ি, চানাচুর আর একটা করে পেঁয়াজি চলে এসেছে। আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে, তাই বনফায়ার হবে না, কিন্তু বারবিকিউর প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে।
এখানে চিকেন বারবিকিউর হিসেবটা খুবই ক্লিয়ার। যদি 1 কেজি চিকেন নাও লাগবে 600 টাকা, আর যদি হাফ কেজি চিকেন নাও লাগবে 300 টাকা। অনেক হয়েছে, আর লোভ সামলানো সম্ভব নয়, বাকি কথা পরে হবে, আগে পেট পুজো করে নিই। এরপর রাত 10টার দিকে ডিনার সার্ভ করা হলো। আমি তো লাঞ্চের সময়ই বলে দিয়েছিলাম রাতে ভাত খাবো, তোমরা যদি রুটি প্রেফার করো তাহলে সেটাও পেয়ে যাবে। তাছাড়া মাটন, কাঁকড়া বা অন্য কিছু খেতে চাইলে আলাদা আলাদা চার্জেস রয়েছে, তাই আগে থেকে একটু কথা বলে নিও। রাতের মেনু খুবই সিম্পল কিন্তু অসম্ভব টেস্টি। রয়েছে স্টিমড রাইসের সাথে আলু ঝিঙের তরকারি, আলু ভাজা, সালাড, ডাল আর চিকেন কারি। আজকের দিনটা তো মজায় মজায় বেশ ভালো কাটলো। কি ভাবছো ভিডিও এখানেই শেষ? একদমই নয়, এখনো অনেক কিছু দেখানো বাকি আছে। কালকে আরো অনেক মজা করব আমরা। দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড মর্নিং। সকাল সকাল হাতে চলে এসেছে চা আর বিস্কিট। চাটা শেষ করেই আবার মেঠো পথ ধরে চললাম সমুদ্রের ধারে। উদ্দেশ্য হাজার হাজার লাল কাঁকড়া দেখে দুচোখ সার্থক করা। মেইনলি জোয়ার আসার আগে নাকি তাদের দেখা মেলে, আর একটু সূর্যি মামার দেখা মিললেই সব গর্ত থেকে একে একে বেরোবে। দেখতে পাচ্ছ অলরেডি দূরে বেশ কিছু লাল কাঁকড়া দেখা যাচ্ছে। চলো চলো একটু এগিয়ে গিয়ে দেখি বিষয়টা। আমি তো এত পরিমাণে লাল কাঁকড়া এর আগে কখনো দেখিনি। আবার এখানে এক ভাইয়ের সাথে দেখা হলো, সে বলে নাকি আরো ভালোভাবে রোদ উঠলে পুরো বিচটাই লাল কাঁকড়ায় ভরে যায়। যাই হোক, আমরা তো এতেই খুশি। এখানে এসে রাজীব ভাইয়ের সাথেও দেখা হলো। আজকে ওরা মাছ, কাঁকড়া যা কিছু ধরেছে এখন আমাদের সেগুলো সব দেখাচ্ছে। এভাবেই নতুন নতুন জায়গায় কত মানুষজনের সাথে দেখা হয়ে যায়। থ্যাংক ইউ রাজীব ভাই, এত সুন্দর মাছ, কাঁকড়া সব দেখানোর জন্য। আর কিছুক্ষণের মধ্যেই জোয়ারও চলে আসবে। আর কানাই চট্টতে এসে যদি সমুদ্রের জলে স্নান করতে চাও তাহলে জোয়ারের সময় অনায়াসেই স্নান করতে পারো। এই নেচার স্টেতে মোট 8টা টেন্ট রয়েছে। কালকে তো তোমাদের আর দেখানো হয়নি, এখন চলো তোমাদের টেন্টগুলো একটু ঘুরে দেখাই। 8টা টেন্টের মধ্যে 6টা ফ্যামিলি টেন্ট আর 2টো হলো ফ্রেন্ডস টেন্ট। প্রত্যেকটা টেন্টের ওপর ছাউনি দেওয়া আর মেঝেটাও অনেক উঁচু, পুরোটাই সিমেন্টেড। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সময়ই এখানে থাকতে অসুবিধা হবে না। তাছাড়া টেন্টগুলোর বাইরে সুন্দর বসার জায়গাও রয়েছে। এইবারে টেন্টের ভেতরটা দেখাই। টেন্টের ভেতর রয়েছে একটা খাট। 2জন অ্যাডাল্ট ভালোভাবে এখানে থাকতে পারবে, সাথে ছোট বেবি থাকলেও খুব একটা অসুবিধা হবে না। এই টেন্টগুলোর সব থেকে ভালো বিষয় হলো 3 দিকই খোলা যায়। এদিকে আবার নেটও লাগানো, তাই পোকামাকড় ঢুকতে পারবে না। টেন্টে শুধুমাত্র আবশ্যিক জিনিসপত্রই দেওয়া হয়েছে। ভেতরে আছে একটা বড় স্ট্যান্ড ফ্যান, একটা মিরর, 2টো গ্লাস, টয়লেট্রিজ কিট, একটা স্টেইনলেস স্টিলের বোতল, তোয়ালে, মসকিউটো রিপেলেন্ট, চার্জিং পোর্ট আর অবশ্যই লাইট। এই কিটের মধ্যে রয়েছে 2টো ব্রাশ, একটা শ্যাম্পু, একটা সাবান, একটা টুথপেস্ট, 2টো ওয়াইপস। 2টো ফ্রেন্ডস টেন্টেই এখনও গেস্টস রয়েছেন, তাই ভেতর থেকে তোমাদের দেখাতে পারছি না। মোটামুটি সবই সেম, শুধু এগুলোতে একটার জায়গায় 2টো বেড থাকে। এই নেচার স্টে কানাই চট্ট বিচ ক্যাম্পে থাকা খাওয়া মিলে পার হেড পার ডে খরচ 1400 টাকা। তোমরা চাইলে পোষ্যদেরও সাথে নিয়ে আসতে পারো, কারণ এটা কমপ্লিটলি পেট ফ্রেন্ডলি একটা ক্যাম্প। কাল থেকে তো এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে, কি আর করা যাবে, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো চলো দেখে নিই ব্রেকফাস্টে আজকে কি কি রয়েছে। ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি, সাদা আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। সকাল সকাল লুচি না খেতে চাইলে লুচির বদলে রুটিও নিতে পারো। এবার আমাদের নেচার স্টে কানাই চট্ট বিচ ক্যাম্প থেকে বেরিয়ে যেতে হবে, কারণ ঘড়ির কাঁটায় 10টা বাজে। আর এখানের চেক ইন টাইম হলো আগের দিন দুপুর 12টা, আর চেক আউট টাইম হলো পরের দিন সকাল 10টা। কাল আমরা যে অটোতে করে ক্যাম্পে এসেছিলাম ওনাকেই আজও ডেকেছি। উনি আমাদের এখানকার লোকাল সাইট সিং করিয়ে আবার কাঁথি রূপশ্রী বাইপাসেই ছেড়ে দেবেন। কানাই চট্ট থেকে দীঘা, মন্দারমণি, তাজপুর সবটাই ঘুরে দেখা যায়, তবে এখানে আশেপাশেও দেখার মতো অনেক কিছু আছে। তাই আমরা আজকে শুধুমাত্র এখানকার লোকাল সাইট সিংই করব। চলে এসেছি আরও একটা সি বিচে, এটার নাম হলো বাকিপুর সি বিচ। কানাই চট্ট থেকে এই সমুদ্র সৈকতের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার মতো, তাই মাত্র 10-15 মিনিটের মধ্যেই চলে এলাম বাকিপুর সি বিচ। এটাও ভীষণ শান্ত একটা সি বিচ, খুব কম লোকজনই এদিকে ঘুরতে আসেন। দীঘা, মন্দারমণির ভিড়ে এত সুন্দর জায়গাগুলো কোথায় যেন হারিয়ে গেছে।
বাঁকিপুটের কাছেই রয়েছে বিখ্যাত কপালকুণ্ডলা মন্দির। তবে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। পুরনো মন্দিরটাও খুব বেশি দূরে নয়, এখান থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটেই পৌঁছে যাওয়া যায়। চলো এবার তোমাদের আদি কপালকুণ্ডলা মন্দিরের ভেতরে নিয়ে যাই। এক সময় যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দৌলতপুর ও দরিয়াপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন, সেই সময় এই আদি কপালকুণ্ডলা মন্দিরের ওপর ভিত্তি করেই তার কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলার পটভূমি রচনা করেছিলেন। আপনার নামটা একটু বলবেন? জানা উনিই কিন্তু এই পুরো জায়গাটা দেখাশোনা করেন। আচ্ছা, এটাই হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানেই সাগর সঙ্গম যে নবকুমার ধরা পড়েছিল, এইখানে সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল। সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরলো, বেরার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছি, তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিকটাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল। মন্দিরটা আছে পুরো নদীর পাশে, নদী কিন্তু এখানে নেই, অনেক দূরে চলে গেছে, তারপরে ঘরবাড়ি হয়ে গেছে। তাছাড়া এখানে এলে তোমরা অবশ্যই একবার বাবা সিদ্ধেশ্বরের মন্দির থেকেও ঘুরে যেও। এইবার যাচ্ছি পেটুয়াঘাট মৎস্য বন্দর দেখতে। এখানে পার্কিং বাবদ নিল 30 টাকা। সামনে বয়ে চলেছে রসুলপুর নদী, মাত্র 8 টাকা দিয়ে নদী পারাপার করে খুব সহজেই তোমরা ঘুরে আসতে পারো হিজলি শরীফ থেকেও। এদিকে আমাদের হাতেও সময়ের বড়ই অভাব, তাই আবারও বেরিয়ে পড়লাম। এবারের আমাদের গন্তব্য হলো দরিয়াপুর লাইট হাউস। এটা প্রতিদিনই বিকেল 3টে থেকে 5টা অবধি খোলা থাকে। লাইট হাউসের আশপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো, তবে কিছু রেস্ট্রিকশনস অবশ্যই আছে, যেমন লাইট হাউসের নিচ থেকে ওপরে ওঠার সময় কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। লাইট হাউসে আসার টাইমিংটা তো তোমাদের বলেই দিলাম, সব সময় খোলা থাকে না, অনেক সময় লোকজন কম হলেও বন্ধ থাকে। কিন্তু যদি তোমরা যখনই কানাইচট্ট আসবে আর এই সাইট সিইং করতে বেরোবে, অবশ্যই তোমাদের লিস্টে এই জায়গাটাকে রেখো। তাহলে আজকের মতো আমাদের ঘোরাঘুরিতে এখানেই ইতি টানলাম। তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো? এরকম আরো প্রচুর ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপাতত টাটা।